গুড ইভিনিং সকলকে। চলো আজকে আমরা বাংলার নেট বড় ভালো এনটিএ নেট পেপার 2 বাংলা সেই বিষয় নিয়ে খুব গভীরে গিয়ে পুরো বিষয়টা ডিসকাস করব এবং বলা ভালো যে তোমাদের সকলেরই প্রত্যেকটি বিষয় হয়তোবা জানা, হয়তোবা কারোর কারোর অজানা। তো সেই জানা এবং অজানা মিলিয়ে আমরা মোটামুটি কিছুটা সময় কাটাবো। তোমরা শেষ পর্যন্ত থেকো। মনে হয় না খুব একটা সময় নষ্ট টাইপের বা সময় নষ্টের মতন, সময়টা চলে গেল বেকার গেল এরম কোনো রিয়ালাইজেশন হবে। শুরু করি। হ্যাঁ, দেখো আমাদের সাবজেক্ট যেটা বললাম যে এনটিএ নেট ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের বাংলা, যার কোড তোমাদের যখন পরীক্ষা দিতে যাবে সেখানে তোমাদের অ্যাডমিটেও থাকে, দেখবে 19। এখানে আমাদের 10টা ইউনিট আছে। অনেকেই জানো, তবুও আমি ধরে নিচ্ছি যে তোমরা কেউ জানো না, সেই জন্য 0 থেকে বলছি, একেবারেই 0 থেকে শুরু করছি। তো এই 10টা ইউনিটের প্রশ্ন আসে 100টি। তাহলে তোমাদের কি বলবো যে প্রত্যেকটি ইউনিট থেকে 10টা করে প্রশ্ন আসে? সেক্ষেত্রে বলবো যে না, প্রত্যেকটি ইউনিট থেকে কিন্তু 10টি করে প্রশ্ন আসে না। তাহলে কেমন কি প্রশ্ন আসে, যে 100টি প্রশ্ন কিভাবে হয় সে প্রসঙ্গে বলবো যে কিছু কিছু ইউনিট থেকে 12টা প্রশ্ন আসছে, কিছু কিছু ইউনিট থেকে 14টা প্রশ্ন আসছে, কিছু কিছু ইউনিট থেকে 11টা প্রশ্ন আসছে, কিছু কিছু ইউনিট থেকে 7, 8 এরকম 9, 10 এরকম প্রশ্ন আসে। এরকম করে এই 10টা ইউনিট থেকে প্রশ্ন সংখ্যা আসে টোটাল 90টি। আমরা আসবো কোন ইউনিট থেকে কটা কি প্রশ্ন আসে সেই বিষয়ে। টোটাল 90টি প্রশ্ন এখান থেকে আসে, এবং তাহলে বাকি থাকছে আর 10টা প্রশ্ন। সেই আর 10টা প্রশ্ন কোথা থেকে আসে? সেই আর 10টা প্রশ্ন আসছে প্যাসেজ বা বোধ পরীক্ষণ থেকে। দুটো প্যাসেজ থাকে, 5টা 5টা করে, 10টা। তাহলে 90 + 10 = কত হচ্ছে? 100। আশা করি বোঝাতে পারলাম জায়গাটা। এবার চলে আসছি বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ, এই জায়গাটা একদম ইউনিট 1। এই যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ বা ইউনিট 1, এখান থেকে কটা প্রশ্ন আসছে একটু যদি তোমরা গোনো, তাহলে তোমরা গুনে নেও, এখান থেকে 8 থেকে 9টা প্রশ্ন আসে। যেখানে শুরুতেই আমরা দেখি প্রাচীন, মধ্য, নব্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। এই যে প্রাচীন, মধ্য, তার মধ্যে এই যে মধ্য, এখান থেকেই কিন্তু প্রত্যেক বছর একটি করে প্রশ্ন আসে, প্রত্যেকটি বছর একটি করে প্রশ্ন আসে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রাচীন এবং নব্য তো আছেই, তার সঙ্গে চলে আসছে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস। নেক্সট 2 নম্বর পয়েন্ট আমরা কি দেখছি? প্রাচীন, মধ্য, আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তন ও বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা। তাহলে আমরা দেখলাম এখানে আর্য ভাষা,
আর্য ভাষা, এখানে দেখছি প্রাচীন, মধ্য, আধুনিক বাংলা ভাষা। এই প্রাচীন, মধ্য ও আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বিবর্তন, তার সঙ্গে আসছে বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা। এই জায়গাটা থেকে কতটি, মানে প্রত্যেক বছর না আসলেও এই বাংলা ভাষার আঞ্চলিক উপভাষা, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর 1 থেকে 2টো প্রশ্ন আসেই আসে। এবার আসছি বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের মধ্যে আমরা কি দেখছি? স্বরধ্বনি দেখছি, ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগ দেখছি, অক্ষরের গঠন প্রকৃতি দেখছি এবং ধ্বনি পরিবর্তন দেখছি। প্রত্যেক বছর এই পয়েন্টটা থেকেই 2টো প্রশ্ন আসেই, মিনিমাম বলছি, আসেই 2টো প্রশ্ন, মিনিমাম বলছি, ম্যাক্সিমাম 3। এবার চলেছি 4 নম্বর পয়েন্ট, বাংলা ভাষার রূপতত্ত্ব। সেখানে আমরা দেখছি সন্ধি, সেখানে আমরা দেখছি সমাস, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন এবং পদ পরিবর্তন। এই যে জায়গাটা, এই জায়গা থেকে কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে কিছু বছর আগে, ধরো 2022-এর আগেও এখান থেকে প্রশ্ন আসতো না, কিন্তু ইদানিংকাল দেখছি কলেজ সার্ভিস কমিশনের সেট থেকে শুরু করে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের নেটও এখান থেকে প্রত্যেক 1টি থেকে 2টো প্রশ্ন দিচ্ছে। বিশেষত এরা প্রশ্নগুলো শুদ্ধ অশুদ্ধর মধ্যে ইনজেক্ট করছে, বিশেষত এরা প্রশ্নগুলো শুদ্ধ অশুদ্ধর মধ্যেই দিয়ে দিচ্ছে। আমরা আসছি বাংলা শব্দ ভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা। এই যে বাংলা শব্দ ভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা, এখানে কিন্তু 2টো পার্ট আছে। এই 2টো পার্ট থেকে 2টো প্রশ্ন কমন। তো সব মিলিয়ে হিসাব করে দেখো 8 থেকে 9টা প্রশ্ন কিন্তু আসে, এবং প্রত্যেক বছর যে জায়গাগুলো বললাম এর বাইরে প্রশ্ন আসার নেই। নেটের সিলেবাসের প্রশ্ন থেকে শুরু করে সিলেবাসটা আমি মোটামুটি বলা ভালো যে, বললে আমি কি বলবো, বেশি হয়তো হবে, হাতের তালুর মতন চিনি। মানে হাতের তালুটাকে যেমন আমরা প্রত্যেক দিন দেখছি, এরকম নেটের সিলেবাস এবং প্রশ্নপত্রটাকে আমরা, বা আমি প্রত্যেক দিন দেখছি। ফলত এই জায়গাটা আমি বলে দিচ্ছি যে এরকমই হবে বা এরকম হয়ে থাকে প্রত্যেক বছর। নেক্সট আসছি ইউনিট 2। এই জায়গাটা একটু গোলমেলে জায়গা। তো এই গোলমেলে জায়গাতে যাওয়ার আগে আমি একটু বলে রাখি যে আমাদের টোটাল 10টা ইউনিট। তো এই টোটাল 10টা ইউনিটের মধ্যে আমাদের মোটামুটি টোটাল 10টা ইউনিটের মধ্যে আমাদের 4টে ইউনিটকে আমরা স্কোরিং ইউনিট হিসেবে জানি। এই 4টে ইউনিটকে স্কোরিং ইউনিটের মধ্যে কি কি পড়ছে? ইউনিট 1 পড়ছে। 4টে ইউনিটের স্কোরিং ইউনিটের মধ্যে পড়ছে ইউনিট 3, যেটাকে আমরা কাব্য কবিতা বলি। এই 4টে ইউনিটের স্কোরিং ইউনিটের মধ্যে পড়ছে ইউনিট 9 এবং ইউনিট 10। কেউ যদি 10টা ইউনিটের 6টা ইউনিটকে আলাদা করে আর এই 4টে ইউনিটকে আলাদা করে, তাহলে আমরা অনেক বেশি এগিয়ে যাব, অনেক বেশি এগিয়ে যাব। এই 40টা প্রশ্নের মধ্যে, 40টা প্রশ্ন এখান থেকে আসে না যে 4টে ইউনিটের কথা বললাম, মোটামুটি ধরে রাখো, তুমি করেই সম্বোধন করছি, 35টা প্রশ্ন আসে। এই 35টা প্রশ্নটাকে না আমরা অ্যাসপিরেন্টরা, যারা অ্যাসপিরেন্ট তারা একটু একটু হালকাভাবে নেয়। বলা ভালো অ্যাসপিরেন্টরা হালকাভাবে নিয়ে থাকে। কেন? কারণ যে 4টে ইউনিটের কথা বললাম, এই 4টে ইউনিট তুলনামূলকভাবে অন্যান্য ইউনিটগুলোর তুলনায় অনেকটা ছোট। ওরা মনে করে পরীক্ষার 1 সপ্তাহ আগে তুলে দেবো, পড়ে নেব, ঠিক আছে, পরীক্ষার আগের দিন পড়ে নেবো, পরীক্ষার 2 দিন আগে পড়ে নেবো, পরীক্ষার দিন সকালবেলা পড়ে নেব। এই করে এই স্কোরিং ইউনিটগুলো হাত ছাড়া হয়ে যায়। এই যে 35টা প্রশ্ন এই 4টে ইউনিট থেকে আসছে, এই 35টার মধ্যে যদি তোমরা 30টা প্রশ্ন ঠিক করে দিয়ে আসতে পারো, আর ওই 60টা
যে ইউনিট আর যে 7টা প্রশ্ন অর্থাৎ আর যে 6টা জায়গা, বলে রাখি এই 6টা ইউনিট থেকে কিন্তু প্রশ্ন সংখ্যার জায়গাটা বেশি হলেও এই 6টা ইউনিট পড়তে তোমার অনেকটা টাইম লাগবে। সেখানে যদি ওখানে 5টা প্রশ্ন কম ঠিক হয় তাও অত গায়ে লাগবে না, তোমরা স্মার্টলি এগিয়ে যেতে পারবে। তো এই 6টা বড় ইউনিটের মধ্যে একটা বড় ইউনিট হচ্ছে এই প্রাগাধুনিক বাংলা সাহিত্য। কোনো বার এনটিএ নেট প্রাগাধুনিক বাংলা সাহিত্য থেকে 14টা প্রশ্ন দিয়েছে, কোনো বার এনটিএ নেট প্রাগাধুনিক বাংলা সাহিত্য থেকে 12টা প্রশ্ন দিয়েছে। 10টার নিচে 11টার নিচে প্রশ্ন এখান থেকে এনটিএ নেট দেয় না, কোনো বারই দেয় না। তাহলে এই যে 14টা প্রশ্ন দিচ্ছে, 12টা প্রশ্ন দিচ্ছে, এর সিলেবাসের গভীরতাও কিন্তু ঠিক ওই 14টা প্রশ্ন 12টা প্রশ্নের মতনই। শুরু করছি চর্যাপদ থেকে। সেখানে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে, কোনো বছর 2টো প্রশ্ন এখান থেকে আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে, একদম টেক্সট, মেন টেক্সট। এখন এই প্রাগাধুনিক বাংলা সাহিত্য নিয়ে যদি আমরা কেউ মনে করি চলো কোনো একটা কোচিং সেন্টারের নোটস কিংবা কোনো একটা কোচিং সেন্টারের বা কোনো একটা বাজার চলতি নোট বই পড়ে নেবো আর প্রশ্ন কমন পেয়ে যাব, তাহলে আমি বলবো ঠিক আছে তোমার এই ইউনিটটা পড়তে হবে না, কারণ এরকম করে কিন্তু এই ইউনিট থেকে কমন পাওয়া যায় না। চলে আসছি বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী থেকে কোনো বছর প্রশ্ন আসে, কোনো বছর আসে না। বলেই দিচ্ছি প্রত্যেক বছর কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন আসে না, কিন্তু মনসা মঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসে, কিন্তু চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসে, কিন্তু অন্নদা মঙ্গল কাব্য থেকে প্রশ্ন আসে। আবার রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন থেকে কোনো বছর আসে, কোনো বছর আসে না। তাহলে এখানকার হাইলাইটেড এরিয়াগুলো কি? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মনসা মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য। চৈতন্য দাসের জীবনী কাব্য দুটো থেকেই প্রশ্ন আসে, চৈতন্য ভাগবত থেকেও আসে, আর কি কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চরিতামৃত, এখানে দেখছি লেখা নেই জায়গাটা, তো সেখান থেকেও আসে। তাহলে চৈতন্য ভাগবত থেকেও আসছে, চৈতন্য চরিতামৃত থেকেও আসছে। অনুবাদ সাহিত্য থেকে দেখো, নেটের সিলেবাস ডাউনলোড করা সাইট থেকে এদের সিলেবাসের কোনো বাবা মা নেই, ঠিক আছে? তো অনুবাদ সাহিত্য থেকে আমরা দেখি শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, রামায়ণ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, মহাভারত থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, তৌলাদ কাজী থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, পদ্মাবতী বালাহুল থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, শাক্ত পদাবলী থেকে কোনো বছর আসে, কোনো বছর আসে না। ময়মনসিংহ গীতিকা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, এক বছর কিংবা 2 বছর আসেনি। তাহলে এবার গুণ তো কটা প্রশ্ন হচ্ছে, আমি নিজেই গুনে দিচ্ছি, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে তোমরা বলতে পারো যে ম্যাডাম 13টা প্রশ্ন প্রত্যেক বছর দেবে এখান থেকে, 13টা প্রশ্ন প্রত্যেক বছর আসে এখান থেকে। এইবার চলে আসছি এনটিএ নেটের টিপস অ্যান্ড ট্রিক্স, যে জায়গাটা ওরা ভীষণভাবে ইউজ করে। কি সেই জায়গাটা হচ্ছে যে এনটিএ নেট একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছে, যেটাকে আমরা বলি শুদ্ধ অশুদ্ধ। সেখানে আজকাল আবার এ বি সি ডি ই এরম করে 5খানা করে অপশন দিচ্ছে, এবং বলা ভালো এই 5টা অপশনের মধ্যে আবার 5টা বিষয়ের প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে। এই 5টার মধ্যে কোথাও ঢোকাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এতে যদি শ্রীকৃষ্ণ কীর্তন দেয়, বিতে দিচ্ছে মনসা মঙ্গল, সিতে দিচ্ছে চণ্ডী মঙ্গল, ডিতে দিচ্ছে অন্নদা মঙ্গল, এবং ইতে দিচ্ছে দেখা যাচ্ছে ময়মনসিংহ গীতিকা। চলো প্রশ্ন কভার। আই থিঙ্ক বোঝাতে পারছি জায়গাটা। তাহলে যে জায়গাগুলো কিন্তু আমি হাইলাইট করলাম, এই জায়গাগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এমন কোনো বছর আজও পর্যন্ত হয়নি যে এখান থেকে প্রশ্ন আসেনি বা এই জায়গা থেকে প্রশ্ন পড়েনি।
এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন বা পরবর্তী ইউনিট, সেটা হচ্ছে কাব্য কবিতা। আমি বলবো কাব্য কবিতার সব থেকে স্কোরিং জায়গা, এবারই মনে হয় কাব্য কবিতা থেকে 11টি প্রশ্ন এসছে। এই কাব্য কবিতা খুব ইজি জায়গা। যদি কেউ মনে করে প্রত্যেকদিন কাব্য কবিতায় একটু একটু করে পড়বো, তারপরেও তার কাব্য কবিতা ওই গান শোনার মতন যদি আমরা একটু কাব্য কবিতাটা শুনি, রেকর্ডিং নিজে ভিডিও করে বা ইউটিউবে বহু রেকর্ডিং আছে, কিংবা প্রত্যেকদিন যদি একটু করে পড়ি, তাহলে কিন্তু সেটা শেষে বলবো মৃত্যুঞ্জয়, একেবারেই শেষে তোমার প্রশ্নের উত্তর দেবো। যার যেটা প্রশ্ন তোমরা একটু লিখে রাখো, আমরা শেষে উত্তর দিয়ে দেবো। তো সেখানে কিন্তু এই 10টা 11টা প্রশ্ন ঠিক করা খুব একটা কঠিন হবে না। এবং আমি বলবো সব থেকে ইজিয়েস্ট জায়গা যদি কিছু থাকে, তাহলে তার মধ্যে এই কাব্য কবিতা সব থেকে ইজিয়েস্ট, সব থেকে। প্রত্যেক দিন কিন্তু এটাকে সঙ্গে রাখতে হবে। যেমন ওই লবণ আছে, লবণ আমরা যদি তরকারিতে না দিই বা লবণ যদি কোনো রান্নায় না দিই, যেমন স্বাদ তৈরি হয় না, ঠিক তেমন ভাবে এই কাব্য কবিতাকে যদি আমরা ওই লবণের মতন আমাদের জীবনে ব্যবহার করি, যে চলো পড়ছি পড়ছি পড়ছি, পড়তে পড়তে আর ভাল লাগছে না, পড়তে পড়তে আর সময় কিছুতেই মানে এগোচ্ছে না, বা মাথা পুরো মানে বিগড়ে গেছে, মাথার মধ্যে আর পড়া ঢুকছে না, চলো একটা দুটো তিনটে কবির কবিতা পড়ে নিই, দেখবে তোমার মাথাটা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। কারণ কবিতাগুলো তো খুব সুন্দর, প্রত্যেকটি কবিতা সুন্দর। এবং তারপরে তুমি আবার একটা নতুন জিনিস পড়লে, সময় কাটছে না, বিকেলবেলা ভাল লাগছে না, ছাদে ঘুরছো, রাস্তায় ঘুরছো, চলো কানে হেডফোন দিয়ে কবিতা শোনো, বন্ধুদের সাথে না বকে, গান না শুনে কবিতা শোনো, দেখবে ওই 10 থেকে 11টা প্রশ্ন আরামসে ঠিক হয়ে যাবে। তাহলে কাব্য কবিতা নিয়ে কিন্তু নতুন করে বলার মতন কিছু থাকছে না। টোটাল এবছর এখান থেকে যেটা দেখলাম 11টি প্রশ্ন এসছে, এবং এই কাব্য কবিতার যে 11টি প্রশ্ন, এই কাব্য কবিতার 11টি প্রশ্ন কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ঠিক করার মতন প্রশ্ন, কঠিন প্রশ্ন একটা জায়গা থেকেও আসেনি। শুধু এই জায়গার দুটো একটু হাইলাইটেড এরিয়া বলবো, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য আর বিহারী লালের স্বাদের আসন, যে দুটো ওই চেয়ারে বসে বা বই মানে একটা জায়গায় পড়তে বসে পড়ার মতন করে পড়তে হয়। বাদ বাকি একটা জায়গায়ও কিন্তু ওই পড়ার মতন করে পড়া না পড়লেও চলবে, জাস্ট গান শুনছি কবিতা শুনছি এরকম করে কিন্তু তোমরা যদি শুনতে থাকো, তাহলে দেখবে 4 থেকে 5 মাসের মধ্যে এই জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে আসছি ইউনিট 4, অর্থাৎ নকশা ও উপন্যাস। এই যে ইউনিট 4 এর নকশা ও উপন্যাস, এখানে কতগুলি উপন্যাস রয়েছে দেখো তোমরা নিজেরাই, টোটাল 11টি উপন্যাস রয়েছে। এমন কোনো বছর নেই যেখান থেকে এখানে 10টা প্রশ্ন আসেনি, আসবেই। কারণ তুমি যদি উপন্যাসের টেক্সটগুলো সুন্দর করে পড়ো, তাহলে দেখবে যে উপন্যাসগুলো কত সুন্দর, উপন্যাসগুলো থেকে কত কিছু শিক্ষণীয় আছে, কত কিছু শেখার আছে। আমাদের নেটের সিলেবাসের পেপার 1 হোক বা পেপার 2 হোক, সিলেবাসটাকে এমন সুন্দরভাবে ডিজাইন করা যে এই সিলেবাস পড়ার পর অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি পড়তে যাও, বা এইটা পাশ করার পর দেখা গেল যে তোমার মনে হলো চলো আমি অন্য একটা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেব, এই সিলেবাস যে তোমাকে কতটা সাহায্য করবে তার কোনো মানে মানে বলার সেটা বাইরে, সেটা ভাবনারও বাইরে। তার জলজান্ত উদাহরণ হিসাবে আমি নিজেকেই দিতে পারি, তো নিজের অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমি করব না। তাহলে শুরুতে কি করছি, কালীপ্রসন্ন সিংহের উত্তম প্যাঁচার নকশা। চলে আসছি বিশ্ববৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে বেশিরভাগ সময় গান পড়ে, হয় গান পড়বে নয় অধ্যায় ভিত্তিক প্রশ্ন পড়বে, হয় গান নয় অধ্যায় ভিত্তিক প্রশ্ন। শ্রীকান্ত উপন্যাস নর্মাল তথ্য পড়বে, এখান থেকেও কিন্তু তথ্যভিত্তিক প্রশ্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তথ্যভিত্তিক প্রশ্ন পড়বে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা মোটামুটি সংলাপ পড়তে পারে এখান থেকে, কিংবা তথ্য, ঠিক আছে। তারাশঙ্করের রাধা তথ্য পড়বে। ঢোড়াই চরিত মানস তথ্য পড়ার চান্স বেশি, কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্ন এখান থেকে পড়তে পারি, যে কোন অধ্যায় রয়েছে এটা, বা এই অধ্যায়ের নাম কি। তুঙ্গভদ্রার তীরে হয় গান না হয় অধ্যায়, ঠিক আছে। আর কোথায় আসছি, তিতাস একটি নদীর নাম, হাইলাইটেড এরিয়া গানের জন্য, ঠিক আছে, না হয় তথ্য। আশাপূর্ণা দেবী সংলাপের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে এখনো পর্যন্ত সংলাপ ছাড়া কোনো প্রশ্ন আসেনি। নির্বাস তথ্যভিত্তিক প্রশ্ন।
একটা জিনিস খেয়াল করে দেখেছো, যে কেউ যদি বলে যে আমি শুধু উপন্যাসটাকে সুন্দর করে পড়বো আর কিছু পড়বো না, অধ্যায় টধ্যায় দেখার দরকার নেই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ যে 10টা প্রশ্ন তোমাদেরকে থ্রো করা হবে, সেই 10টা প্রশ্নের মধ্যে দুটো গান থাকবে। আমি উপন্যাসের কথাই বলছি, আমি নাটকে এখন আসিনি। তার মধ্যে দুটো বা তিনটে অধ্যায় ভিত্তিক প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো সংলাপ ধর্মী প্রশ্ন থাকবে উপন্যাসে, যে এটা কে বলেছে, এবং দুটো ডাইরেক্ট প্রশ্ন থাকবে, ছোট ছোট একেবারেই সহজ সহজ তথ্যভিত্তিক প্রশ্ন, এবং 2 থেকে 3টে শুদ্ধ অশুদ্ধ থাকবে, এবং যে শুদ্ধ অশুদ্ধ মাথা গোলানোর জন্য যথেষ্ট জায়গা। একটা কথা মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু NTA নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষাটাকে কিন্তু একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মানে ওই কি বলবো, মানে আমি যখন SSC ব্যাচে আসি তখন আমি বলি যে তোমরা কিন্তু নেট পরীক্ষা দিতে যাচ্ছ না, যে তোমরা কঠিন করে পড়বে আর প্রশ্ন আসবে সহজ। তো আমি তোমাদের ব্যাচে এসে একটাই কথা বলবো, যে তোমরা কিন্তু SLST পরীক্ষা দিতে যাচ্ছ না, যে চলো কোনো রকমে পড়ে ফেললাম, আর প্রশ্ন আসবে কিন্তু একেবারে গভীর থেকে। আর কাট অফ মার্কস কিন্তু প্রায় 100 ছুঁয়ে গেছে, মানে 100 পার করে গিয়েছে এবার, মানে 100 কোশ্চেন্স পার করে গিয়েছে এবার। ফলত এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। না, এটা নতুন সিলেবাস না, এটা 2019 থেকে অনগোয়িং। এবার চলে এসেছি ছোট গল্প। ছোট গল্পের মধ্যে আমরা কি দেখছি? ছোট গল্পের মধ্যে আমরা দেখছি যে টোটাল 16 জনের ছোট গল্প আছে, 16 জন লেখকের ছোট গল্প আছে, প্রত্যেকের দুটো করে ছোট গল্প। তাহলে টোটাল ছোট গল্প হচ্ছে কটা? 16 ইন্টু 2, 32টি ছোট গল্প আসছে। এবং এখান থেকে প্রত্যেক বছর 10টা প্রশ্ন আসে না, তবে 8 থেকে 9টা প্রশ্ন এখান থেকে আসে। 8 থেকে 9টা প্রশ্ন এখান থেকে আসে। এখান থেকে প্রচুর শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন দেয়, এবং এই এক একটা লাইনে এক একটা রাইটারের ছোট গল্প থাকে। দেখা গেল 5টা শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন থাকলে, এই মানে দুটো শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন থাকলে, তার মধ্যে দেখা গেল যে 6টা থেকে 7টা ছোট গল্প ইনক্লুড করে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি দুটো প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে 6-7টা ছোট গল্প নিখুঁত ভাবে তোমাকে জানতে হবে। তার থেকে একটা শুদ্ধ অশুদ্ধ বা একটা অপশনও যদি না জানো, তাহলে সেই প্রশ্নটা ভুল হয়ে যাবে। তাহলে তোমরা দেখছো যে তোমাদের প্রশ্ন সংখ্যা 100টি, কিন্তু ভালোভাবে যদি আমরা ভাবি বা দেখি, তাহলে দেখবো ওখানে প্রশ্ন সংখ্যা আছে 250টি। আমি মনে হয় বোঝাতে পারছি একটু হলেও, ঠিক আছে? যেমন ম্যাচিং, শুদ্ধ অশুদ্ধ, এইগুলো ধরে কিন্তু আমরা বলতে পারি 100টির জায়গায় 250টি প্রশ্ন সংখ্যা। তাহলে এখানে 8 থেকে 9টা প্রশ্ন হলেও প্রত্যেকটি ছোট গল্প থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেকটি ছোট গল্প ওই শুদ্ধ অশুদ্ধর ফর্মে, ঠিক আছে? এমন কোনো ছোট গল্প আমি বলবো না যেটা আনইম্পর্টেন্ট, পড়ার দরকার নেই, ঠিক আছে? প্রত্যেকটি ছোট গল্প থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটি, ইচ অ্যান্ড এভরি। এবার চলে আসছি নাটকের জায়গা। এখান থেকেও কোনো বছর 8টা, কোনো বছর 9টা, 10টা প্রশ্ন দেয় না, ছোট গল্প থেকেও দেয় না, নাটক থেকেও দেয় না। তার মধ্যে প্রথম আসছি কোথায়? প্রথম আসছি মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা। একদম ছোট্ট একটি নাটক, এবং প্রত্যেক বছর প্রশ্ন আসবে এখান থেকে। এখানে যে শুদ্ধ যে শব্দার্থগুলো রয়েছে, এখানকার যে সংলাপগুলো রয়েছে, সেগুলো খুব গভীরভাবে আমাদের স্টাডি করতে হবে। চলে আসছি মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ। চলে আসছি মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ থেকে একটা জিনিস দেখবে একটু লক্ষ্য করে, একদম শেষ অধ্যায় থেকে বারংবার প্রশ্ন এসছে। এই জমিদার দর্পণের শেষের দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলে আসছি জনা, বারংবার গান এসছে এখান থেকে, বারংবার গান এসছে। চলে আসছি শাহজাহান, এখান থেকে গান যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন ভাবেই কিন্তু সংলাপও গুরুত্বপূর্ণ। চলে আসছি বিজন ভট্টাচার্যের নবান্ন। এখানে কি দেখছি আমরা? নবান্নের মধ্যে আমরা দেখছি খুব সুন্দরভাবে গানও গুরুত্বপূর্ণ, অধ্যায় ভিত্তিক প্রশ্ন গুরুত্বপূর্ণ,
আবার এখান থেকে কি গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে বললে বলবো যে সংলাপও গুরুত্বপূর্ণ। এখান থেকে খুব ক্রম এসেছে কয়েক বছর নবান্ন থেকে, ক্রম। চলে এসেছি বুদ্ধদেব বসুর প্রথম পাঠ্য, কেবল এবং কেবলমাত্র সংলাপ, তাও আবার গুলিয়ে যাওয়ার মতন কিছু সংলাপ আছে, যখন আমি পড়াবো বলে দেবো। দুই বৃদ্ধর সংলাপগুলো ভালো করে আইডেন্টিফাই করতে হবে, যাতে এর ঘাড়ে ওটা, ওটার ঘাড়ে সেটা চেপে না যায়। চলে এসেছি চাঁদ বণিকের পালা, শম্ভু মিত্রের। গানগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে দেখতে হবে যে গান আদতে কটা আছে, কারণ তোমাদের বাজারে যে রেফারেন্স বইগুলো ঘুরছে সেখানে এক একটা বইতে এক একটা সংখ্যা দেওয়া, কোথাও 24টা, কোথায় 19টা, কোথায় 22টা। যখন পড়াবো তখন বলে দেবো সুন্দর করে চাঁদ বণিকের পালাটা। চলে এসেছি উৎপল দত্তের টিনের তলোয়ার, সংলাপ। আর কোন চরিত্রে কে অভিনয় করেছে, মানে টিনের তলোয়ার নাটকের মধ্যে যেমন একাদশী, সধবার একাদশী ইত্যাদি ইত্যাদি যে চরিত্র, যে নাটকগুলো রয়েছে, সেখানে টিনের তলোয়ার নাটকের যারা চরিত্র, তারা সেই নাটকগুলোতে কোন চরিত্র অভিনয় করেছে। খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া কিন্তু টিনের তলোয়ার নাটকের, খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া। চলে আসছি বাদল সরকারের বাকি ইতিহাস। এই বাদল সরকারের বাকি ইতিহাসে আমরা কি দেখছি, বা এই জায়গাটার কোন জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একদম সংলাপগুলো ভালো করে পড়লেই কিন্তু মোটামুটি এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায় এবং খুব সহজ প্রশ্ন আসে। মোহিত চট্টোপাধ্যায়ের সিংহাসনের ক্ষয়রোগ, এখান থেকেও তথ্য ভিত্তিক প্রশ্ন আসে, তথ্য, এবং এই নাটকের শেষের দিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমরা দেখে নিলাম যে জনা নাটক থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে, কি কি প্রশ্ন আসছে। আমরা দেখে নিলাম জমিদার দর্পণ থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে, দেখে নিলাম একেই কি বলে সভ্যতা, দেখে নিলাম শাহজাহান, নবান্ন, প্রথম পাঠ্য, চাঁদ বণিকের পালা, টিনের তলোয়ার, বাকি ইতিহাস এবং সিংহাসনের ক্ষয়রোগ। কটা প্রশ্ন এখান থেকে আসে? বেশিরভাগ বছর 8টা, কোনো কোনো বছর 9টা, তবে 10টা প্রশ্ন খুব একটা আসে না এখান থেকে। এইবার চলে আসছি প্রবন্ধ, রম্যরচনা, আত্মজীবনী ও সাময়িক পত্র। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা বলবো তুলনামূলকভাবে একটু নজর দেওয়ার মতন জায়গা। এর মধ্যে যেসব প্রাবন্ধিক রয়েছে, প্রত্যেকটি প্রাবন্ধিকের প্রত্যেকটি রচনাই কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যেও আমি একটু জেনারেলাইজড করতে চাই, যেমন রামমোহন রায় থেকে মোটামুটি প্রত্যেক বছর প্রশ্ন আসছে, স্বামী বিবেকানন্দ থেকে মোটামুটি প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রমথ চৌধুরী থেকে মোটামুটি প্রত্যেক বছর প্রশ্ন আসে, বুদ্ধদেব বসু থেকে মোটামুটি প্রত্যেক বছর প্রশ্ন আসে, আবু সঈদ আইব থেকে মোটামুটি প্রত্যেক বছর প্রশ্ন আসে, রাজসুন্দরী দাসী থেকে তো আসেই, সাময়িক পত্র থেকে প্রত্যেক বছর 2টো প্রশ্ন আসে। এখান থেকে 8টা প্রশ্ন আসে, 8টা 9টা। তাহলে সাময়িক পত্র থেকে 2টো, আমার জীবন থেকে একটা, কটা গেল? 3টে। ঠিক আছে, ভালো করে বুঝবে। স্বামী বিবেকানন্দ থেকে কটা? একটা। তাহলে 3 আর 1 4, তাহলে হাতে থাকছে আর 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন এত শুদ্ধ অশুদ্ধ দিয়ে দেবে যে এখানে দেখবে বেশিরভাগ কি রাইটারকে সেই শুদ্ধ অশুদ্ধের মধ্যে ইনক্লুড করে দিয়েছে, বেশিরভাগ প্রাবন্ধিককে সেই শুদ্ধ অশুদ্ধের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। আমরা দেখছি যে রামমোহন রায়ের সহমরণ বিষয়ে সহমরণ বিষয়ে প্রবর্তক নিবর্তকের সংবাদ, প্রথম প্রস্তাব, এই প্রবন্ধটি একদম ছোট্ট একটি প্রবন্ধ, কিন্তু এই প্রবন্ধের প্রবর্তক এবং নিবর্তকের সংলাপগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এই প্রবন্ধের প্রবর্তক এবং নিবর্তকের সংলাপগুলো আমাদের ভালো করে অধ্যয়ন করা প্রয়োজন। এখানে কিছু সিকোয়েন্স আছে, প্রবর্তক যে সিকোয়েন্স গুলো বলেছে, নিবর্তক যে সিকোয়েন্স গুলো বলেছে, এখান থেকে বেশ কিছুবার প্রশ্ন এসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনুষ্য ফল আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বাজার
যেখানে বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন জিনিসের তুলনা করা হয়েছে। বিদ্যাপতি ও জয়দেব আছে, কাকে রুদ্রাক্ষমালা বলেছে, কাকে কিসের সঙ্গে তুলনা করেছে। চলে এসছে শকুন্তলা দেশদিমনা ও শকুন্তলা মিরন্দা ও দেশদিমনা, একটি প্রবন্ধ। এবং বঙ্গদর্শনের পত্র সূচনা। এই যে বঙ্গদর্শনের পত্র সূচনা, এইটার সঙ্গে কিন্তু কিছু কিছু সময় আমরা অন্যান্য বিশেষত বাংলা ভাষা, নতুন কথা করা, এই ধরনের কিছু প্রবন্ধকে গুলিয়ে ফেলি। স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছর। হরপ্রসাদ শাস্ত্রীর কি কি প্রবন্ধ আমরা দেখছি বঙ্গীয় যুবক ও 3 কবি আছে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব খুব প্রশ্ন আসেই এখান থেকে, আসেই। নতুন কথা করা বাংলা ভাষা থেকে আসুক আর না আসুক, বঙ্গীয় যুবক ও 3 কবি থেকে আসবেই। আছে নতুন কথা করা, আছে বাঙ্গালা ভাষা। এবার চলে আসছি রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। সেখানে কি কি আছে? সৌন্দর্য তত্ত্ব প্রথম প্রশ্ন, আছে সুখ না দুঃখ, আছে অতিপ্রাকৃত প্রথম প্রস্তাব, আছে নিয়মের রাজত্ব। তাহলে রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর কতগুলি প্রবন্ধ আমাদের ভালো করে দেখতে হবে। প্রত্যেকটি প্রবন্ধ মোটামুটি গুরুত্বপূর্ণ। ওই যে বললাম 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের মধ্যে 5টা করে অপশন থাকবে, 25টা মানে 5টা প্রশ্ন থাকবে এই দিক থেকে। এই 5টা প্রশ্নের মধ্যে 5টা করে অপশন থাকবে, এখানে টোটাল 25টা প্রশ্ন থাকবে। দেখবে 25টা প্রশ্নের মধ্যে প্রত্যেকের প্রবন্ধ কভার আপ হয়ে গেছে। প্রমথ চৌধুরীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলবো ভারতচন্দ্র আর বই পড়া, সব থেকে গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পে অনধিকার, শিল্পে অধিকার, প্রত্যেক বছর এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আসেই। তারপরে দৃষ্টি ও সৃষ্টি সৌন্দর্যের সন্ধান তো আছেই। প্রত্যেকটি প্রবন্ধ কিন্তু বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী থেকে নেওয়া হয়েছে। অন্নদা শঙ্কর রায়ের জীবন শিল্পী রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন তো এখান থেকে আসে, আর প্রশ্ন আসুক চাই না আসুক, প্রত্যেকটি মানুষের এই প্রবন্ধটা পড়া প্রয়োজন, পড়া উচিত। কেন বলছি? কারণ এই প্রবন্ধের মধ্যে রয়েছে কেমন ভাবে বাঁচা উচিত। রবীন্দ্রনাথ কিন্তু শুধু মানে গীতিকার নয়, রবীন্দ্রনাথ কিন্তু শুধু গল্পকার নয়, রবীন্দ্রনাথ শুধু নাট্যকার নয়, রবীন্দ্রনাথ শুধু উপন্যাস মানে নয়, কিংবা তিনি শুধু আঁকেননি মানে বিভিন্ন ছবি, তিনি যে প্রকৃতই জীবনের একটি শিল্পী। একটা জীবনকে কিভাবে কাটানো উচিত, একটা জীবনকে কিভাবে অতিবাহিত করা উচিত, সেটা কিন্তু সত্যিই আমাদের রবি ঠাকুরের কাছ থেকে শেখা উচিত, শেখা যায়। অন্নদা শঙ্কর রায় সেই জায়গাটাই কিন্তু প্রতিফলিত করেছেন। চলে আসছি ভারত সংস্কৃতির স্বরূপ। এখানে আমরা দেখি যে ভারতীয় যে সংস্কৃতির রূপটা, সেখানে 3টে সংস্কৃতি রয়েছে। সেই 3টে সংস্কৃতি কিভাবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছে, তারপরে গিয়ে আবার প্রয়োজনের খাতিরে মিলে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু এখানে আমরা দেখছি। আমরা চলে আসছি পারিবারিক নারী সমস্যার জায়গাটা। পারিবারিক নারী সমস্যা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ অন্নদা শঙ্কর রায়ের জন্য। প্রত্যেকটি মেয়েদের এই প্রবন্ধটা একবার হলেও পড়া উচিত। একটু পড়ো। তোমরা এখানে হয়তো অনেকেই আছো যারা নেটের সিলেবাসটাও ভালো করে জানো না, তোমাদেরকে যারা নেট নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নও, তবু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আর কিছু পড়ো আর না পড়ো, এই জায়গাটায় একটু পড়ো, এই পারিবারিক নারী সমস্যা। দেখবে জীবনটার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আমি আবারও বলছি যে আমাদের নেটের সিলেবাস পেপার 1 থেকে শুরু করে পেপার 2 কেউ যদি গভীরভাবে অধ্যয়ন করে, তাহলে তার জীবনের দেখার দৃষ্টি পাল্টে যাবে। এইটুকুনি আমি বলতে পারি, এই জায়গাটা আমি বলতে পারি। নেটের সিলেবাসটা যে তোমাকে তো নেট যে আরে এনে দেবেই, এর বাইরেও যে আর কি কি এনে দেবে তোমার জীবনে, সেটা তুমি
গুণে শেষ করতে পারবে না। তবে হ্যাঁ, ভালোবেসে পড়তে হবে। আমি যেমন শুরুতেই বললাম যে নেটের সিলেবাস এবং নেটের প্রশ্নপত্র আমার হাতের তালুর মতন চেনা, ঠিক তেমন ভাবেই কিন্তু ভালোবেসে পড়তে হবে। নেক্সট আমরা চলে আসছি কোথায়? নেক্সট আমরা আসছি একেবারেই শেষে। এই জায়গাটা অনেকের একটু কঠিন লাগতে পারে, আবু সঈদ আইয়ুব। একটু কঠিন, যে কটা প্রবন্ধ বললাম প্রত্যেকটি প্রাবন্ধিকের থেকে আবু সঈদ আইয়ুবের প্রবন্ধ একটু কঠিন মনে হতে পারে। ধুস, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কি যে বলছে কিচ্ছু মনে থাকছে না। তার যথেষ্ট কারণ আছে। কেন? কারণ আবু সঈদ আইয়ুব ছিলেন ফিলোসফির লোক। তিনি ফিলোসফির লোক হয়ে, তিনি ফিলোসফির গবেষক হয়ে সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই প্রবন্ধগুলো লিখেছেন। ফলত আমরা দুটো শব্দ বারংবার ব্যবহার করি, একটা হচ্ছে মূর্ত, একটা হচ্ছে বিমূর্ত। একটু যদি ইংরেজিতে বলি তাহলে বলবো কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তো এই অ্যাবস্ট্রাক্ট দৃষ্টিভঙ্গিতে কিন্তু এই আবু সঈদ আইয়ুব তার এই প্রবন্ধগুলো, শুধু এই প্রবন্ধ নয়, তার যাবতীয় লেখা, বেশিরভাগ 90% লেখা লিখেছেন। গৌরী দেবীর, আবু সঈদ আইয়ুবের স্ত্রী, তার গৌরী দেবীর বইটা পড়লেই মোটামুটি আরো পরিষ্কার হয়ে যাওয়া যায়। তো এখান থেকে প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে একটা করে। কেন বলতো? কারণ এই জায়গা থেকে ছেলেমেয়েরা সব থেকে বেশি ভুল করে, সব থেকে বেশি ভুল করে এই আবু সঈদ আইয়ুবের প্রবন্ধ। এনটিএ নেট দেখে একটা জিনিস, কি বলতো, যেহেতু পুরো কম্পিউটারাইজড এক্সাম, যে কোন প্রশ্নতে কত পার্সেন্ট ভুল হচ্ছে এটা কিন্তু জেনারেলাইজড করা যায়, যে কোন প্রশ্নটা অ্যাকিউরেসি কতটা, কোন প্রশ্নটার ভুলের মাত্রা কতটা, কোন প্রশ্নটা ঠিকের মাত্রা কতটা। যখন এনটিএ নেট দেখে যে এই জায়গাগুলো ভুল যাচ্ছে, এনটিএ নেট পরের বছর সেই জায়গাগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন থ্রো করে। কারণ এনটিএ নেটটা আসলে ছাঁটাইয়ের পরীক্ষা। 100 জনের মধ্যে, বাংলার ক্ষেত্রে বলবো, একদম শুরু থেকে এটা আমার বলা দরকার ছিল, তো মনে ছিল না, এখনই বলে দিই যে নেটের নিয়ম হচ্ছে 6%কে নেট পাস করানো এবং 1%কে জিআরএফ দেওয়া। 6% আর 1% বলতে কি বোঝাচ্ছি না, 100 জনের মধ্যে 6 জনকে নেট পাস করানো এবং 100 জনের মধ্যে একজনকে জিআরএফ দেওয়া। কিন্তু বলে রাখি, বিভিন্ন অঙ্ক কোষে যেহেতু আমাদের ওখানে নাম্বার অফ স্টুডেন্ট কতজন নেট পরীক্ষা দিয়েছে লেখা থাকে, এবং কতজন পাস করেছে সেটা যখন আমরা রেজাল্ট পাই, যখন কাট অফ লিস্ট পাই, সেটাও দেখতে পাই। তার জন্য সেই সব দিক থেকে দেখে আমি একটা জিনিস বুঝেছি, বা আমরা হিসাব করে দেখেছি, যে 100 জনে 6 জনকে কিন্তু এনটিএ নেট পাস করায় না। অন্যান্য বিষয়ে করালেও বাংলার ক্ষেত্রে কিন্তু ধরে রাখো 100 জনে 4 থেকে 5 জনকে নেট পাস করায়। এটা আমাদের খুব দুর্ভাগ্যের হলেও এটাই বাস্তব। এই 100 জনে যে 4-5 জনকে নেট পাস করাচ্ছে, তার মধ্যে এটা ভেবে নিও যে ওই 100 জনের মধ্যে যে 5 জনকে নেট পাস করাচ্ছে, তার মধ্যে থেকে 4 জন পুরনো, যারা জিআরএফ এর জন্য দিচ্ছে আর বারবার ওই নেট পাস করেই বসে থাকছে এবং একটা করে সিট নষ্ট করছে। আর হয়তো 1 থেকে 2 জন নতুন করে ঢুকছে, নতুন নতুন কোয়ালিফাই করছে। তার জন্য আজকে বাংলার নেটের কাট অফটা ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে, কিছু কিছু পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন, যারা প্রত্যেক বছর দুর্গা ঠাকুর দেখার মতো নেট পরীক্ষা দিতে যায় তাদের ওই জ্ঞানের আস্ফালনের জন্য, যার জন্য তারা তো জিআরএফ তো ছেড়ে দাও, জিআরএফ তো অত সহজ নয় যে দুর্গা ঠাকুর দেখার মতন জিআরএফ পাবে। তো ওই নেটটা পাস করে, ঠিক আছে, তো ওই নেটটা পাস করে ওইটাই আর কি নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশন দেয়, ঠিক আছে। যার জন্য আজকে নতুন যারা, তাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে। একেবারেই ঘরের কথা বলা যেতে পারে, যেহেতু তোমরা প্রত্যেকেই বাংলার। তো নেক্সট চলে আসছি কোথায়? রাজসুন্দরী দাসীর আমার জীবন প্রবন্ধটা, যেখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে এবং এখান থেকে অনেকবার ক্রম জাতীয় প্রশ্ন এসছে। ক্রম, এখানে একটু ক্রমের দিকটাকে নজর দিতে হবে। আমরা সাময়িক পত্রের দিক থেকে দেখতে পারি তত্ত্ববোধনী আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র এবং কল্লোল। এবার চলে আসছি রবীন্দ্র সাহিত্য।
তোমরা কেউ একজন বললে রবীন্দ্র সাহিত্যের প্রসঙ্গটা, আমি একটু দেখি কি বললে যেন। ঘরে বাইরে ইউনিট 8 রবীন্দ্র সাহিত্য আছে। হ্যাঁ, সে তো বটেই। তো আমরা আসলে পরপর আসবো না, সেই জন্য। তো এবার চলে এসেছি রবীন্দ্র সাহিত্য। দেখো, রবীন্দ্র সাহিত্য থেকে একটু বেশি প্রশ্ন আসে, 9 থেকে 12টা প্রশ্ন আসে, ঠিক আছে। কোনোবার 9টা, কোনোবার 10টা, কোনোবার 11টা, কোনোবার 12টা প্রশ্ন এখান থেকে এসছে বিগত বছরগুলোর প্রশ্ন সংখ্যা মিলিয়েই বলছি। কাব্যের জায়গাটা কি কি আছে? চিত্র আছে, পুনশ্চ আছে, নবজাতক আছে। একটা সময় ছিল যে এখান থেকে কেবল কোথা থেকে লেখা হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় কাব্যগুলো প্রকাশিত হয়েছে, মানে কাব্যের কবিতাগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো পড়লেই মিটে যেত, মোটামুটি হয়ে যেত আর কি এক প্রকার। কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটা আর হচ্ছে না। 2021-22-22-এর পর থেকে এই কাব্যের জায়গা থেকে একটা করে প্রশ্ন আসছে। বলছি একদম শেষে গিয়ে সবটাই বলে দিচ্ছি। 2022-এর পর থেকে ওই কোথা থেকে লেখা হয়েছে কবিতাগুলো, কোথায় বসে লেখা হয়েছে, কত সালে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই জায়গাটা আর আসছে না। বরং কি আসছে, বরং কবিতার ভিতর থেকে একটা করে লাইন তুলে দিচ্ছে, তুলে দিয়ে বলছে এটা কোন কবিতা থেকে নেওয়া। আমি বলবো বুদ্ধিমানের কাজ একটা কি, কাব্য জায়গাটা পুরোটা ছেড়ে দেওয়া। কারণ এখানে টোটাল 100টার বেশি কবিতা আছে, যেখান থেকে প্রশ্ন আসবে হয় একটা, ম্যাক্সিমাম দুটো, কিন্তু এই দুটো কমই আসে, একটাই বেশি আসে। তো এই 100টা কবিতা তোমাকে আগাবাসতলা পড়তে হবে এই একটা প্রশ্নের জন্য। তার থেকে অনেক বুদ্ধিমানের কাজ তোমাদের যে কবিতার ইউনিট, ওই কবিতার ইউনিটটাকে ভালো করে পড়ো, যেখান থেকে 10 থেকে 11টা প্রশ্ন আসে, ওই 10 থেকে 11টা প্রশ্ন যেন হাত থেকে না বেরোয়। তাহলে বুদ্ধিমানের কাজ হবে এই কাব্যের জায়গাটা টোটালটাই ছেড়ে দেওয়া। আমি আমার স্টুডেন্টসদেরকে ছেড়ে দিতে বলি, কারণ সবকিছু খেতে গেলে বা সবকিছু পড়তে গেলে বদ হজম হয়ে যায়। কিছু জিনিস ছাড়তে জানতে হয়। যে ছাড়তে জানে সে কিন্তু জিতে আসে, তবে কি ছাড়তে জানতে হয় সেটা আবার ভাবার বিষয়। এখন কেউ দেখা গেল এমন জিনিস ছেড়ে দিল যেটা স্কোরিং, ঠিক আছে। এবার চলে আসছি উপন্যাস। প্রত্যেক বছরই আসে ঘরে বাইরে থেকে একটি প্রশ্ন, প্রত্যেক বছরই আসে চতুরঙ্গ থেকে একটি প্রশ্ন। চলে এসেছি ছোট গল্প, নিশীথে, দুরাশা, স্ত্রীর পত্র, হৈমন্তী মিলিয়ে একটা প্রশ্ন আসে, শুদ্ধ অশুদ্ধ। তাহলে চতুরঙ্গ ঘরে বাইরে থেকে দুটো প্রশ্ন আসছে, এখান থেকে একটা প্রশ্ন আসছে, অচলায়তন মুক্তধারা থেকে দুটো প্রশ্ন আসছে। এই জায়গা থেকে না বেশিরভাগ না গান আসে, নাটকের এই অচলায়তন মুক্তধারা থেকে বেশিরভাগ সময় কি আসছে না, গান আসছে। এবার চলে আসছে প্রবন্ধ, যেখানে আসছে মেঘদূত, যেখানে আসছে ছেলে ভুলানো ছড়া, বঙ্কিমচন্দ্র, সাহিত্যের তাৎপর্য, তথ্য সত্য বাস্তব, সাহিত্যের নবত্ব, আধুনিক কাব্য, মনুষ্য নরনারী এবং পল্লী প্রকৃতিটা আসছি। আপাতত এই জায়গায় আসি। এই প্রত্যেকটি জায়গা থেকে দুটো প্রশ্ন আসবেই আসবে। আর পল্লী প্রকৃতি 1 বলে লেখা রয়েছে, এর মধ্যে আবার 29টি মতন প্রবন্ধ রয়েছে। পল্লী প্রকৃতি একটা বই, আমরা অনেকেই মনে করি পল্লী প্রকৃতি 1 বলতে বোধহয় একটি প্রবন্ধ। না, পল্লী প্রকৃতি 1 বলতে পল্লী প্রকৃতির যে প্রবন্ধ গ্রন্থটি, সেই প্রবন্ধ গ্রন্থের প্রত্যেকটি প্রবন্ধ এখানে আমাদের অধ্যয়ন করতে হবে। তাই বলবো আবার একই কথা, যে চলো বাবা, মা, ভাই, বোন, ছেড়ে দাও, পল্লী প্রকৃতি দরকার নেই, সত্যি দরকার নেই। ওই যে বললাম কিছু জায়গা ছাড়তে জানতে হয়। তাহলে আমাদের হাইলাইটেড এরিয়া কি থাকছে না, আমাদের হাইলাইটেড এরিয়া থাকছে ঘরে বাইরে চতুরঙ্গ খুব ভালো করে পড়তে হবে, ছোট গল্পগুলো খুব ভালো করে পড়তে হবে, অচলায়তন মুক্তধারা খুব ভালো করে পড়তে হবে, এই প্রবন্ধগুলো বিশেষত মেঘদূত, ছেলে ভুলানো ছড়া, বঙ্কিমচন্দ্র, সাহিত্যের তাৎপর্য, তথ্য সত্য বাস্তব, সাহিত্যের নবত্ব, আধুনিক কাব্য, মনুষ্য নরনারী খুব ভালো করে পড়তে পারেন। মনুষ্য নরনারী খুব ইম্পর্টেন্ট, আসে প্রশ্ন প্রত্যেক বছর, হয় মনুষ্য থেকে আসবে নয় নরনারী থেকে আসবে, আসবেই। এবার চলে আসছে ভ্রমণ সাহিত্য, জাপান যাত্রী, চলে আসছে আত্মজীবনীমূলক কাব্য জীবন স্মৃতি। এবার এখান থেকেও কিন্তু প্রত্যেক বছর
জাপান যাত্রী থেকেও একটা প্রশ্ন আসে, জীবন স্মৃতি থেকেও একটা প্রশ্ন আসে। তবে আমি বলবো একটা ছোট্ট কথা বলে রাখতে চাই, তোমরা নিজেরাও একটু প্রশ্নগুলো মিলিয়ে দেখো। মানে আমি যে বলছি, আমি যেটা বলছি সেটাই তোমাদের মানতে হবে সেটা কিন্তু একদম বলছি না, ভুলেও এটা মনে করো না। আমি যেটা বলছি, তোমরা যথেষ্ট বড় হয়েছো, প্রত্যেকেই অনেক বিজ্ঞ, তোমরা প্রত্যেকটি তথ্য যেগুলো কিনা আমি ডেলিভার্ড করছি সেগুলো মিলিয়ে দেখো যে সত্যি না মিথ্যা। কারণ ভুল তথ্য দেওয়ার উদ্দেশ্য বা কি বলবো, কিছুই নেই, ইচ্ছে কিছুই নেই। যতটুকু দিচ্ছি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে দিচ্ছি। আমি নিজে বহুবার নেট কোয়ালিফাই করা, এবং আমি নিজে একটি কলেজে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে অ্যাপয়েন্টেড। তো আমার কিন্তু ভুল তথ্য ডেলিভার করার কোনো ইন্টেনশন নেই, ঠিক আছে? তোমরা যথেষ্ট বড় হয়েছো, আমি বলার পর তোমরা আজকে রাত না হয় কালকে একটু সিলেবাস এবং পুরনো প্রশ্নগুলোকে মিলিয়ে দেখো যে দীপান্বিতা ম্যাডাম তো অনেক কথা বলে গেলেন ক্লাসে, কথাগুলো কি সত্য না কথাগুলো মিথ্যা, কথাগুলো কি মানা যায়, কথাগুলো আগে দেখো যে কথাগুলো মানা যায় কিনা, রাইট? চলো, তাহলে কোথায় ছিলাম আমি? যে জাপান যাত্রী থেকেও একটি প্রশ্ন আসছে, জীবন স্মৃতি থেকেও একটি প্রশ্ন আসছে। এইটা বলার পর আর একটা কথা বলতে চাই, আমি বলতে চাই যেটা ব্যক্তিগতভাবে আমি দেখেছি, তোমাদের এনটিএ নেটের 10টা ইউনিট আছে। এই 10টা ইউনিট থেকে এমন কিছু মানে ধরো 100টা প্রশ্নের মধ্যে 2 থেকে 3টে প্রশ্ন আসে যেগুলো খুব গোলমেলে প্রশ্ন। 2 থেকে 3টে প্রশ্ন, যে 3টে প্রশ্ন 2-3টে প্রশ্ন খুব গোলমেলে প্রশ্ন, যেন মনে হয় ধূর মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই 2-3টে প্রশ্ন কোথা থেকে আসে জানো? রবীন্দ্র সাহিত্য থেকে। যিনি রবীন্দ্র সাহিত্যের প্রশ্ন করেন তিনি কিন্তু খুব খুঁটিয়ে প্রশ্ন করেন। আমি বলবো 10টা ইউনিটের মধ্যে সব থেকে কঠিন প্রশ্ন রবীন্দ্র সাহিত্য থেকে হয়, বিশেষত জীবন স্মৃতি। জীবন স্মৃতি দেখেই আমার মনে পড়লো, তোমার রবীন্দ্র সাহিত্যের প্রশ্ন বাড়িতে বসে দেখে মনে হবে দূর কি বললো ম্যাডাম, তো সহজ প্রশ্ন। কিন্তু একটু ভেবে দেখো যে ঘোরানোর জায়গাগুলো, টাইটেল চেঞ্জ করে দেয়, বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চট্টোপাধ্যায় করে, মুখোপাধ্যায় করে। পরীক্ষার হলে যখন পুরো একটা সিলেবাস নিয়ে যাওয়া হয় মাথার উপরে, তখন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় চট্টোপাধ্যায়, তখন মনে হবে যে বোধহয় ঠিক, চলো ঠিক দিয়ে বাড়ি আসি। মুখোপাধ্যায়, ঠিক আছে? চল, নেক্সট চলে আসছি কোথায় না, ইউনিট 9 ছন্দ অলঙ্কার। দেখো ছন্দের ক্ষেত্রে আমরা কি কি দেখব? আমি বললাম প্রথমেই 4টে ইউনিট স্কোরিং, ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 9 এবং ইউনিট 10। তাহলে ইউনিট 9 কিন্তু আমাদের স্কোরিং ইউনিটের মধ্যেই পড়ছে। ছন্দের ক্ষেত্রে আমরা কি দেখছি? বাংলা ছন্দের উদ্ভব ও ক্রম বিকাশ। ছন্দের ক্ষেত্রে আমরা দেখছি বাংলা ছন্দের রূপরীতি ও রূপ বৈচিত্র্য। আমরা দেখছি বাংলা ছন্দের পরিভাষা বা পরিচয়, সেখানে কি কি দেখছি? দল দেখছি, কলা দেখছি, মাত্রা দেখছি, পর্ব দেখছি, পর্বাঙ্ক, অতিপর্ব, ছেদ, জ্যোতি, পংক্তি, স্তবক, মিল, লয় এবং বিভিন্ন ছন্দ রীতির যে নাম বৈচিত্র্য, সেই প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে আমাদের পড়তে হবে। এবার চলে আসছি অলঙ্কার। অলঙ্কার হিসেবে আমরা কি দেখছি? অলঙ্কার হিসেবে আমরা দেখছি অনুপ্রাস, অলঙ্কার হিসেবে আমরা দেখছি যমক, অলঙ্কার হিসেবে আমরা দেখছি শ্লেষ, অলঙ্কার হিসেবে আমরা দেখছি বক্রোক্তি এবং পুনরুক্ত পদাভাস। প্রত্যেকটি বিষয়, ইচ অ্যান্ড এভরি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, ইচ অ্যান্ড এভরি টপিক কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে শব্দালঙ্কারের বললাম ইচ অ্যান্ড এভরি টপিক গুরুত্বপূর্ণ, তাহলে অর্থালঙ্কার, অর্থালঙ্কারের মধ্যে পড়ছে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, অপন্নতি, নিশ্চয়, ভ্রান্তিমান, অতিশয়োক্তি, অপ্রস্তুত প্রশংসা, ব্যতিরেক, সমশক্তি, বিরোধাভাস, বিভাবনা, বিষম, ব্যজস্তি, সর্বোক্তি। আমি বলবো যে এই দুটোর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, অর্থালঙ্কার থেকে। আর এখান থেকে এই শ্লেষ থেকে আসতে পারে, বক্রোক্তি থেকে আসতে পারে, পুনরুক্ত পদাভাস থেকে আসতে পারে। আর এই যে অপন্নতি আর নিশ্চয়, এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। অপন্নতি আর নিশ্চয় এখান থেকে আসে, দেখে নিও প্রশ্নপত্র।
ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর এখান থেকে প্রশ্ন আসে অলংকার থেকে 3টে, এবং এই 3টে অলংকারের মধ্যে মোটামুটি 3টে প্রশ্নের মধ্যে ধরে নিও 3 4 12, 10 থেকে 12টা অলংকার থাকে, 10 থেকে 12টা অলংকার থাকে। ঠিক আছে, 3টে প্রশ্ন আসলেও 10 থেকে 12টা অলংকার থাকে। ঠিক তেমন ভাবেই কিন্তু ছন্দেতে 3টে প্রশ্ন আসে, তার থেকে একটা কে স্ক্যান করতে দেয়, অর্থাৎ ছন্দ নির্ণয় করতে দেয়। একটা বাংলা ছন্দের উদ্ভব ক্রম বিকাশ এবং ছন্দের রূপ বৈচিত্র্য থেকে শুদ্ধ অশুদ্ধ আসে। ঠিক আছে, এবং আর একটা যেটা, সেটা হচ্ছে বাংলা ছন্দের পরিভাষা, এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আসে। আর একটা যেটা আসে সেটা হচ্ছে কোন ছন্দের নাম কি দিয়েছে, যে পরিভাষা বললাম, পরিচয়, এবং কোন ছন্দের বই কে লিখেছে, সেখান থেকে একটা ম্যাচিং আসে। তো এবার চলে আসছে একদম সর্বশেষ ইউনিট, সেটা হচ্ছে ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব। এখানে আমরা কি দেখছি, একদম সর্বপ্রথম যেটা দেখছি অলংকারবাদ, যেটাকে আমরা বলি ভারতীয় কাব্যতত্ত্ব। সে ভারতীয় কাব্যতত্ত্বের প্রথম অলংকারবাদ। এটাকে আমরা মূলত 4 ভাগে ভাগ করি: অলংকারবাদ, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ। এই হচ্ছে মূল ভারতীয় কাব্যতত্ত্ব। এরপরে আরো 3টেকে যোগ করা হয়েছে: চিত্রকাব্য, উচিত্ত এবং বক্রোক্তি। কিন্তু মূল এরিয়া হচ্ছে এই অলংকারবাদ থেকে শুরু করে এই ধ্বনিবাদ পর্যন্ত। এখান থেকে 2টো প্রশ্ন আসে প্রত্যেক বছরই। চলে এসেছি উজ্জ্বল নীলমণি, নায়কভেদ প্রকরণ, হরিপ্রিয়া প্রকরণ, নায়িকাভেদ প্রকরণ এবং শৃঙ্গারভেদ প্রকরণ। এখান থেকেও প্রত্যেক বছর 2টো প্রশ্ন আসে। চলে আসছে অ্যারিস্টটলের পোয়েটিক্স, শিশির কুমার দাসের বই থেকে লাইন তুলে তুলে প্রশ্ন আসে, প্রত্যেক বছরই 2টো প্রশ্ন এখান থেকে আসে। তাহলে এইবার যতগুলো প্রশ্ন সংখ্যা বললাম, তোমরা যদি একটু হিসেব করে দেখো, তাহলে দেখবে 90টি প্রশ্ন আমি বলছি বা বলেছি। এরকম মানে আমি তো বললাম 7 থেকে 8টা, 9 থেকে 10টা, 2 থেকে 3টে, তাহলে দেখবে ওই 85 থেকে 90 বা 92 এর মধ্যে কিন্তু সংখ্যাটা যাচ্ছে। আর 10টা প্রশ্ন বাকি থাকছে, যে 10টাতে 2টো প্যাসেজ দেয়, 2টো প্যাসেজ থেকে 5টা 5টা করে 10টা প্রশ্ন থাকে, এবং এই 2টো প্যাসেজ কিন্তু স্কোরিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে, এবার তোমরা সিলেবাসটা বুঝলে। এই সিলেবাস নিয়ে যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা একটু কমেন্ট বক্সে লেখো। এরপরে আমরা একটু রবীন্দ্র সাহিত্যের মুক্তধারাটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা কমেন্ট বক্সে কি যেন লিখেছিলে, যে বলছি লেখক কবি সম্পর্কে কেমন জানতে হবে। হ্যাঁ, প্রত্যেকটি বিষয় যখন জানবে তখন লেখক কবি সম্বন্ধে তো একটু জেনে নিতেই হবে। আচ্ছা, তবে তো ঘরে বাইরে উপন্যাস থাকার কথা, কিন্তু এখানে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘরে বাইরে রবীন্দ্র সাহিত্যের মধ্যে। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এক্সাম বছরে 2বার হয়, একটা হচ্ছে জুনে আর একটা হচ্ছে ডিসেম্বরে। তোমাদের নেক্সট যেটা রয়েছে সেটা জুনের এক্সাম, এবং জুনের এক্সামের ফর্ম ফিল আপ মোটামুটি বলতে পারো এপ্রিলের শেষের দিকে, না হয় মেয়ের প্রথমে পরীক্ষা, মানে ফর্ম ফিল আপ হবে এপ্রিলের শেষ সপ্তাহে, আর না হয় মেয়ের প্রথম সপ্তাহে ফর্ম ফিল আপ হবে, একদম শিওর। ঠিক আছে, আর জুনের শেষ মানে 15 তারিখের পর পরীক্ষা হবে। ম্যাডাম বলছি, কবিতাগুলো কি রেগুলার টেক্সট পড়া পসিবল না হলে রেকর্ডিং? হ্যাঁ, অবভিয়াসলি। ঠিক আছে, অবভিয়াসলি তুমি যদি চাও রেকর্ডিং শুনবে, তো রেকর্ডিং শুনেও মনে রাখতে পারো। বলছি মক টেস্টের জন্য কি বই ফলো করবো ম্যাম? তো সেটা সেটা তুমি বাজারে গেলে অনেক বই পেয়ে যাবে। ঠিক আছে, তো সেগুলো তুমি ফলো করতে পারো। চলো, আমি তো ওরকম মানে এরকম ভাবে বলা যায় না যে কোন বই, ওই বইগুলো তো ওরকম অথেন্টিক বই নয়, সেই জন্য অথেন্টিক বই না হলে আমি এরকম ভাবে বলতে পারবো না যে কোন বইটা তুমি ফলো করবে। এবার চলে আসছি আমাদের পরবর্তী বিষয়, যেটা রবীন্দ্র সাহিত্যের মধ্যে আমি বলেছিলাম নাটক মুক্তধারা। সেই মুক্তধারা নিয়ে আমরা একটু অল্প বিস্তর আলোচনা করবো। আমাদের অনেকেরই হয়তো মুক্তধারা পড়া, আবার অনেকেই আছো যাদের মুক্তধারা পড়া নেই। তো এই যে মুক্তধারা নাটকটি, এই মুক্তধারা নাটক সম্বন্ধে আমরা একটু জেনে নিই। দেখো,
মুক্তধারা নাটকটি ব্রাহ্ম মিশন প্রেস থেকে প্রবাসী কার্যালয়ের পক্ষে 14ই আষাঢ় 1329 বঙ্গাব্দ, যেটাকে আমরা ইংরেজিতে বলবো 28শে জুন 1922, এই খ্রিস্টাব্দে রমানন্দ চট্টোপাধ্যায়, আমি তোমাদের কিছুক্ষণ আগে পত্রপত্রিকার কথা বলেছিলাম, সেখানে দেখবে প্রবাসী পত্রিকা রয়েছে, সেই প্রবাসী পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে রমানন্দ চট্টোপাধ্যায়। এই রমানন্দ চট্টোপাধ্যায় প্রথম এই নাটকটি গ্রন্থ আকারে প্রকাশ করে। এর মুদ্রণ সংখ্যা ছিল 4000। মুদ্রণ মানে কত কপি প্রকাশিত হয়েছিল, কত কপি ছাপা হয়েছিল, তাহলে টোটাল তৎকালীন সময়ে 1922 সালে তখন 4000 কপি ছাপা হচ্ছে। বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলীর গ্রন্থ পরিচয়ে এই গ্রন্থের প্রকাশকাল রাখা হয় কত না 1329 বঙ্গাব্দ। কিন্তু বৈশাখ 1329 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় নাটকটি মুদ্রিত হয়েছিল, ঠিকই পত্রিকায় মুদ্রিত হয়েছিল, কিন্তু গ্রন্থ আকারে ছাপা হয়নি। প্রবাসীর সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায় নিজের খরচে এই গ্রন্থটি 1929 বঙ্গাব্দের 14ই আষাঢ় প্রকাশ করেন এবং রমানন্দ চট্টোপাধ্যায় 4000 কপির মধ্যে 3750 কপি বিশ্বভারতীকে উপহার স্বরূপ পাঠিয়েছিলেন। এখনো বিশ্বভারতীর আর্কাইভ ডিপার্টমেন্টে, রবীন্দ্র ভবনের উপরে থেকে আর্কাইভ ডিপার্টমেন্ট, এটি রয়েছে, মানে এই কপি সংরক্ষিত রাখা রয়েছে। তো 21শে বৈশাখ 1329 বঙ্গাব্দে কালিদাস নাগ কে একটা চিঠিতে রবীন্দ্রনাথ মুক্তধারা সম্বন্ধে লিখেছিলেন। কি লিখেছিলেন? তিনি লিখছেন, তোমার চিঠিতে তুমি মেশিন সম্বন্ধে যে আলোচনার কথা লিখেছ, সেই মেশিন এই নাটকের একটা অংশ। এই যন্ত্র প্রাণকে আঘাত করেছে, অতএব প্রাণ দিয়েই সেই যন্ত্রকে অভিজিৎ ভেঙেছে, যন্ত্র দিয়ে নয়। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমরা কিন্তু টেক্সট সামনেই পেয়ে যাবে, কিন্তু এই তথ্যগুলো বোধহয় পাবে না। রবীন্দ্রনাথ বলছে কি, এই যন্ত্র প্রাণকে আঘাত করেছে, অর্থাৎ প্রাণ দিয়েই সেই যন্ত্রকে অভিজিৎ ভেঙেছে। কি দিয়ে নয়? যন্ত্র দিয়ে নয়। যন্ত্র দিয়ে যারা মানুষকে আঘাত করে তাদের একটা বিষম শোচনীয়তা আছে, কেননা যে মনুষ্যত্বকে তারা মারে সেই মনুষ্যত্ব যে তাদের নিজের মধ্যেও আছে, তাদের যন্ত্রই তাদের নিজের ভিতরকার মানুষকে কি করছে? মারছে। আমার নাটকের অভিজিৎ হচ্ছে সেই মারনেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ। তাহলে রবীন্দ্রনাথ নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে অভিজিৎকে, যে সেই মারনেওয়ালার ভিতরকার পীড়িত মানুষ। নিজের যন্ত্রের হাত থেকে নিজে মুক্ত হবার জন্য সে কিন্তু নিজের প্রাণটাই উৎসর্গ করেছে, সে নিজেই প্রাণ দিয়েছে। আর অন্যদিকে ধনঞ্জয় চরিত্র পাই আমরা এই নাটকে। এই ধনঞ্জয় হচ্ছে যন্ত্রের হাতে মার খানেওয়ালার ভিতরকার মানুষ। সে বলেছে, আমি মারের উপরে, মার আমাতে এসে পৌঁছায় না, আমি মারকে না লাগা দিয়ে জিতবো, আমি মারকে না মার দিয়ে ঠেকাবো। যাকে আঘাত করা হচ্ছে সে সেই আঘাতের দ্বারাই আঘাতের অতীত হয়ে উঠতে পারে, কিন্তু যে মানুষ আঘাত করছে আত্মার ট্র্যাজেডি, তারই মুক্তির সাধনা তাকেই করতে হবে। যন্ত্রকে প্রাণ দিয়ে ভাঙবার ভার কিন্তু তারই হাতে। পৃথিবীতে যন্ত্রী বলছে যে মার লাগিয়ে জয়ী হব, পৃথিবীতে মন্ত্রী বলছে যে হে মন, মারকে ছাড়িয়ে উঠে জয়ী হও। আর নিজের যন্ত্রে নিজে বন্দি মানুষটি বলছে প্রাণের দ্বারা যন্ত্রের হাত থেকে মুক্তি পেতে হবে, মুক্তি দিতে হবে। আর যন্ত্রী হচ্ছে, বিভূতি মন্ত্রী হচ্ছে
কি ধনঞ্জয়, আর মানুষ হচ্ছে অভিজিৎ। তাহলে আমাদের যে নাটকটা আমরা পড়বো তার যন্ত্রী হচ্ছে কে? বিভূতি, মন্ত্রী হচ্ছে কে? ধনঞ্জয়, আর মানুষের প্রতীক হচ্ছে এই নাটকের কেন্দ্রীয় চরিত্র অভিজিৎ। এই মুক্তধারা নাটকটি রচনার সময় রবীন্দ্রনাথ নাটকটির নাম দিয়েছিলেন কি জানো? পথ। শ্রীমতী রানু অধিকারীকে একটি পত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আমি সমস্ত সপ্তাহ ধরে একটি নাটক লিখছিলাম, শেষ হয়ে গেছে, তাই আজ আমার ছুটি। এই নাটকটা প্রায়শ্চিত্ত নয়, এর নাম পথ। এতে কেবল প্রায়শ্চিত্ত নাটকের সেই ধনঞ্জয় বৈরাগী আছে, আর কেউ নেই। সে গল্পের কিছু এতে নেই, সুরমাকে এতে পাবে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি দ্রষ্টব্য হিসাবে শ্রীমতী রানু অধিকারীকে রবীন্দ্রনাথ এই চিঠিটি লিখছেন কত খ্রিস্টাব্দে? 1328 বঙ্গাব্দের 4 মাঘ। এই ইনফরমেশনটা আমরা কোত্থেকে পেয়েছি? এই ইনফরমেশনটা আমরা পেয়েছি ভানু সিংহ ঠাকুরের পদাবলীর পত্র সংখ্যা 43 থেকে। এই যে নাটক, মুক্তধারা নাটক, এই নাটকের পাত্রকে ধনঞ্জয়, ও তাহার কথোপকথনের অনেকটা অংশ কিন্তু আমাদের ওই যে বললাম প্রায়শ্চিত্ত নামক একটি নাটক হইতে লওয়া। রবীন্দ্রনাথ নিজেই বলছেন মুক্তধারা নাটকের তার যে বিশ্বভারতীর যে কপি যদি তোমাদের কাছে থাকে দেখবে তার ভূমিকা অংশে লেখা রয়েছে। তিনি কবে বলছেন? ওই যে বৈশাখ 1329 বঙ্গাব্দে বলছেন। তো বিশ্বভারতী সংস্করণের মুক্তধারা নাটকের ভূমিকার ফুটনোটে লেখা রয়েছে যে প্রায়শ্চিত্ত হইতে ধনঞ্জয় বৈরাগীর 6টি গান ও তার মধ্যে 4টি প্রায় যথাযথ গৃহীত। অর্থাৎ প্রায়শ্চিত্ত নাটকের যে 6টা গান ধনঞ্জয় বৈরাগীর থেকে নেওয়া হয়েছে মুক্তধারা নাটকে, তার মধ্যে 4টে গান হুবহু কপি করা আর একটা গান সামান্য একটু এদিক ওদিক করা। মুক্তধারা নাটকের কবিকৃত ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল একটা জায়গায়, মানে কবি নিজেই ইংরেজি অনুবাদ করেছেন, নাট্যকার নিজেই ইংরেজি অনুবাদ করেছেন। কোন পত্রিকায়? এটা কিন্তু খুব কম হয়েছে। অন্যান্য নাটক গুলো, অন্যান্য তার রানু অধিকারী থেকে শুরু করে বা তার অন্য কেউ অনুগত বা তার বাড়ির পরিবারের অন্য কেউ কিন্তু অনুবাদ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ মুক্তধারা নাটক কিন্তু নিজেই ইংরেজিতে অনুবাদ করছেন। এটা একটু এক্সেপশনাল। একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, পত্রিকার নাম হচ্ছে দ্য মডার্ন রিভিউ। পরীক্ষায় এসেছিল প্রশ্নটা, দ্য মডার্ন রিভিউ। এই পত্রিকার 1922 সংখ্যার মে মাসে এই অনুবাদের শেষে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন, I must ask my readers to treat it a representation of a concrete fact of psychology. এই নাটকটি লিখিত হওয়ার পর রবীন্দ্রনাথ একাধিকবার নাটকটি পাঠ করে শোনান। কোথায় কোথায় শুনিয়েছেন? প্রথম শুনিয়েছেন, আমরা অনেকেই নাম জানি প্রশান্তচন্দ্র মহালবিশের কথা, এমনকি আমাদের বরানগরের দিকে প্রশান্তচন্দ্র মহালবিশের নামে একটি কলেজও আছে। তো সেই প্রশান্তচন্দ্র মহালবিশের বাড়ির ছাদে শুনিয়েছেন একবার, প্রথমবার। দ্বিতীয়বার তিনি শুনিয়েছেন শান্তিনিকেতনে তার একেবারেই ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের মধ্যে। যেমন আমরা নিজেরাও যখন নতুন কোনো কিছু সৃষ্টি করি তখন আমরা প্রথমে পাবলিককে শোনানোর আগে, পাবলিকলি শোনানোর আগে সেটা আমাদের চেনা জানা পরিচিত যারা আমাদের আপনার, তাদেরকে সেই বিষয়টা একবার করে শোনাই না? তারপরে তৃতীয়বার তিনি ঘনিষ্ঠ বৃত্তের বাইরে প্রকাশ্য সভায় একবার শুনিয়েছিলেন। কত খ্রিস্টাব্দে? 21শে জুলাই শুক্রবার রামমোহন লাইব্রেরিতে বিশ্বভারতী সম্মেলনের অধিবেশনে। কেননা 21শে জুলাই শুক্রবার 1922 সালের বিজলী পত্রিকায় লেখা হয়েছিল একটি তথ্য, গত শুক্রবার রামমোহন লাইব্রেরিতে বিশ্বভারতী সম্মেলনের অধিবেশনে রবীন্দ্রনাথ মুক্তধারা পাঠ করেছিলেন।
প্রবাসীতে প্রকাশিত হওয়ার পর এ সম্বন্ধে নানা জনে নানা মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন ওখানে লেখা হয়েছে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে। কেউ কেউ বলেছেন রামমোহন লাইব্রেরিতে রবীন্দ্রনাথ সাধারণের এই ভুল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কোনো কিছুকে লক্ষ্য করে তিনি এই নাটক রচনা করেননি, কেবল এই ভুল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই নাটকটি রচনা করেছেন। তাহলে আমরা একটা জিনিস আগেও শুনেছি, এই তথ্য থেকেও পরিষ্কার হচ্ছে যে রবীন্দ্রনাথকেও কিন্তু মানুষ সমালোচনা করতে ছাড়েননি। রবীন্দ্রনাথকে তো আলোচনায় সমালোচনায় বিদ্ধ করেছিলেন। কিন্তু তোমরা যখন ওই অন্নদা শঙ্কর রায়ের জীবন শিল্পী রবীন্দ্রনাথটা পড়বে, তখন সেখানে একটা জিনিস লেখা আছে দেখবে, আমি যার জন্য বললাম যে প্রত্যেকটি মানুষের পড়া উচিত, যে রবীন্দ্রনাথ প্রচন্ড খুশিতেও যেমন উদ্বেলিত হয়ে পড়েনি, যেমন ওই দুধ উতলে ওঠে ওরকম করে রবীন্দ্রনাথ যেমন উতলে ওঠেনি, আমরা কিন্তু অনেক সময় উঠি ওরকম উতলে, ঠিক তেমনি রবীন্দ্রনাথ প্রচন্ড দুঃখেও কিন্তু মুছড়ে পড়েননি। ফলত এই সব সমালোচনা কিন্তু তাকে বিদ্ধ করতে পারেনি। মানব জীবনের একটা সত্যিকারের পথ মানুষকে দেখাবার পথ পেয়েছেন। কে বলছেন এটা? মানে রুদ্রপ্রসাদ চক্রবর্তী রঙ্গমঞ্চ রবীন্দ্রনাথ বলে একটি তার প্রবন্ধ, সেখানে তিনি এই কথাগুলো বলছেন। এবার চলে আসছে একেবারে রানু অধিকারীকে লেখা সেই চিঠিটা, যে রবীন্দ্রনাথ নিজেই লিখছেন যে আমি একটি ছোট নাটক লিখতে আরম্ভ করেছি, যদি শীঘ্র শেষ করতে পারি তাহলে হয়তো কলকাতায় গিয়ে তার অভিনয় দেব। এই নাটকটি হচ্ছে মুক্তধারা। আমরা চিঠিপত্র 18-তে, পত্র সংখ্যা 70-এ এটা আমরা পাই। মুক্তধারা নাটকটি লিখিত হয়েছে কোথা থেকে? 1328 বঙ্গাব্দ পৌষ মাস। তিনি তখন শিলাইদহে ছিলেন। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথের সেখানে জমিদারি ছিল। শিলাইদহে তাকে কাজের খাতিরে প্রায়শই যেতে হতো। তিনি পদ্মার উপরে বোটের মধ্যে সময় কাটাতেন, এবং তার বিভিন্ন লেখার মধ্য দিয়ে, বিশেষত জীবন স্মৃতি তোমরা যখন পড়বে তখন তোমরা দেখবে যে আমরা প্রকাশিত হয়েছে বা আমরা সেখানে জানতে পেরেছি যে এই পদ্মার উপরে বোটের মধ্যেই কাটানো সময়গুলো তার সব থেকে শ্রেষ্ঠ সময় ছিল। তিনি নিজে লিখছেন জীবন স্মৃতিতে। আমরা দেখি যে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবনীর 3য় খণ্ডে জানিয়েছেন যে মুক্তধারা নাটক লেখা শেষ করে 1328 বঙ্গাব্দে পৌষ সংক্রান্তির দিন, অর্থাৎ 13ই জানুয়ারি শান্তিনিকেতনে। তাহলে তিনি লিখছেন শিলাইদহ থেকে, কিন্তু শেষ করছেন এসে শান্তিনিকেতনে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, খুব 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 বিভিন্ন পরীক্ষা ইন্টারভিউতে তোমরা এই প্রশ্ন পাবে। মুক্তধারা নাটকটি প্রথম মুদ্রিত হচ্ছে বললাম প্রবাসী পত্রিকায়। চৌরি চৌরায় হিংসাত্মক দুর্ঘটনা ঘটলে গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করে নেবেন, এটা আর কি জানা যায়, এবং তাকে 6 মাসের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তো এই পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পত্রে বেঙ্গলি পত্রিকায় প্রকাশিত হয় মুক্তধারা, এবং এই নাটকটি রাজনৈতিক পটভূমিতে রচিত, এবং প্রায়শ্চিত্ত নাটকটি কিন্তু এই প্রসঙ্গে স্মরণীয়। এই তথ্যটা অনেকে বলছে। ফলত তোমরা বলতে পারি যে প্রায়শ্চিত্ত নাটকে যে ধনঞ্জয় বৈরাগী আছে, মুক্তধারা নাটকে ধনঞ্জয় বৈরাগীও কিন্তু সেই একই ভাবাদর্শে ভাবিত, একই ভাবাদর্শে প্রকাশিত। মুক্তধারা নাটকটি পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায়নি। তোমরা যদি রবীন্দ্রভারতীর আর্কাইভে যাও তাহলে তোমরা দেখতে পাবে ওই প্রবাসী পত্রিকার সেই সংখ্যাটা, কিন্তু পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায়নি। তার পাণ্ডুলিপি সম্ভবত জমা দিয়েছিল রমানন্দ চট্টোপাধ্যায়ের কাছে, সেখান থেকে হয়তো হারিয়ে ফারিয়ে গেছে।
পাণ্ডুলিপি জমা দেওয়া হয়েছিল রমানন্দ চট্টোপাধ্যায়ের কাছে, প্রবাসীর যে সম্পাদক। তো এই মুক্তধারার নাটটাও মানে মুক্তধারা নাটকের নাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়েছে, যেমন কখনো পথ হয়েছে, কখনো পথমুক্তি হয়েছে, পরে রবীন্দ্রনাথ আবার বলছেন যে না, এর নাম রাখা উচিত পথ মোচন, এবং শেষমেশ তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তিনি বলছেন যে না, মুক্তধারা নাটকের নাম রাখা উচিত মুক্তধারা, মানে এই নাটকের নাম রাখা উচিত মুক্তধারা। তাহলে এই যে নামকরণের ক্রমটা, এই ক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নামকরণের ক্রমটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমরা পরীক্ষায় আসলে পারবো না। পরপর দেওয়া আছে দেখো। এবং আমি কিছুক্ষণ আগে বললাম দ্য মডার্ন রিভিউ পত্রিকায় মুক্তধারা নাটকটি রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করেছিলেন, কিন্তু তখন কিন্তু বলিনি যে কি ইংরেজি নাম দিয়েছিলেন। রবীন্দ্রনাথের অনুবাদিত মুক্তধারা নাটকের ইংরেজি নাম হচ্ছে দ্য ওয়াটারফল। 1328 বঙ্গাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমায় শান্তিনিকেতনে মুক্তধারা নাটকটি প্রথম মঞ্চস্থ করার পরিকল্পনা শুরু হয়, কিন্তু 26শে ফাল্গুন 10ই মার্চ মহাত্মা গান্ধীর গ্রেপ্তার হওয়ার সংবাদে সেই অভিনয় সহ শান্তিনিকেতনের যে বসন্ত উৎসব সমগ্র পরিকল্পনা বাতিল করা হয়। আমরা বলি শান্তিনিকেতনে গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথ বহুবার দেখা করতে এসেছেন, রবীন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনে গান্ধীজি বহুবার দেখা করতে এসেছেন। তোমরা যদি কখনো যাও তাহলে দেখবে রবীন্দ্র ভবনের ভিতরে এখন অনেক বেশি চেঞ্জ করে ফেলেছে বাড়িটা। একটা মাটির বাড়ি ছিল, ঠিক আছে, যেটাকে আমরা বলি শ্যামলী বাড়ি, পুনশ্চ বাড়ির পাশে আর কি। ওই শ্যামলী বাড়িতে এসে গান্ধীজি বহুবার থেকেছিলেন। রবীন্দ্রনাথের সাথে গান্ধীজির খুব ভালো সখ্যতা ছিল। তো সেই গান্ধীজির গ্রেপ্তারিতে রবীন্দ্রনাথ খুব নিরাশ হয়েছিলেন এবং তিনি এই পরিকল্পনা বাদ দিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় শান্তিনিকেতনে আর কখনো কিন্তু এই নাটকটি মঞ্চস্থ হয়নি। মুক্তধারা নাটকে তাহলে আমরা টোটাল সঙ্গীত দেখছি কটা বলতো? 14টা। প্রায়শ্চিত্ত থেকে মুক্তধারা নাটকে টোটাল গান এসছে 6টা। তার মধ্যে বললাম 4টে গান হুবহু কপি এবং 2টো একটু এদিক ওদিক বদল বদল করা। আমরা সন্ন্যাসী দলের একটি গান আছে, যেটা জয় ভৈরব জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর, যে গানটা একদম শুরুতে দেখবা রয়েছে। এই গানটা মুক্তধারা নাটকে টোটাল 7বার গাওয়া হয়েছে। এবং নাগরিক দলের একটি গান আছে নবযন্ত্র নবযন্ত্র, বাউলদের একটি গান আছে ও তো আর ফিরবে না, এবং ধনঞ্জয় বৈরাগীর গানগুলো এবার পরপর আমরা দেখবো। এই জায়গা থেকে বহুবার ক্রম এসছে এই ধনঞ্জয় বৈরাগীর গানগুলো থেকে। কি কি? আমি মারের সাগর পাড়ি দেব একটি গান, আরো আরো প্রভু আরো আরো, ভুলে যাই থেকে থেকে, আর কি আমাকে যে বাঁধবে ধরে, আর কি আমার পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়, আর কি রইল বলে রাখলে কারে, আর কি দেখি আমরা, তোমার শিকল আমায় বিকল করবে না, আগুন আমার ভাই, শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে, ফেলে রাখলেই কি পড়ে রবে, বাজে রে বাজে ডমরু বাজে। প্রায়শ্চিত্ত নাটকে ধনঞ্জয় বৈরাগীর কণ্ঠে শোনা যায় একটি গান, আরো আরো প্রভু আরো, এমনি করে আমায় মারো মারো। এই গানটি সামান্য পরিবর্তন করে মুক্তধারা নাটকে রবীন্দ্রনাথ আবার ব্যবহার করেছে। আমরা এই নাটকে বেশ কিছু চরিত্র থেকেই কিন্তু প্রশ্ন এসছে বারবার। আমরা এই নাটকে বেশ কিছু চরিত্র পাই, যেমন প্রণজিৎ, বিশ্বজিৎ, প্রাগজিৎ, অভিজিৎ, চন্ডপাল, উদ্ধব, বিজয়পাল, এদিকে আবার বিষণ,
বিভূতি, বনোয়ারি, লক্ষ্মণ, হুব্বা, নিমকু, হরিশ, কৈলাস পণ্ডিত চরিত্রগুলো পাই। তাহলে চরিত্রগুলোর পরিচয় সম্বন্ধে আমরা একটু জেনে নিই। রণজিতের পরিচয়, তিনি উত্তরকূটের রাজা। বিশ্বজিতের পরিচয় রণজিতের খুড়ো হিসাবে। প্রশ্ন বারবার কিন্তু এই পরিচয়গুলো থেকে প্রশ্ন এসছে, বারবার, খুব গুরুত্বপূর্ণ। আমি ভিভিআই লিখে দিতে পারি। এবং এই চরিত্রগুলো থেকে প্রশ্ন যেমন এসছে, তেমন এই গানগুলো থেকে প্রশ্ন এসছে। প্রাগজিতের পরিচয় কি? রণজিতের প্রপিতামহ। অভিজিতের পরিচয় কি? রাজকুমার। চন্ডপালের পরিচয় কি? রাজ্য শাসক। উদ্ভব ছিলেন রাজপ্রহরী। বিজয়পাল ছিলেন সেনাপতি। আমরা ভীষণ হিসাবে দেখি শিবতরায়ের নাগরিককে। আমরা বিভূতি হিসাবে দেখি কাকে? এ ছিলেন কামারের ছেলে। যন্ত্র তৈরি করে সে কি করেছে? মুক্তধারার পথকে বেঁধে দিয়েছে, বন্ধ করেছে। এবার চলে আসছি, এই জায়গা থেকে প্রশ্নটা বেশি আছে। বনোয়ারি, লক্ষ্মণ, হুব্বা, নিমকুর, হরিশ আর কৈলাস। বনোয়ারি এ মালা তৈরি করে। লক্ষ্মণ উত্তরকূটের ঘণ্টা বাজায়। হুব্বা যাত্রা দলের গায়ক। পথিক যে কিনা নিমকু। হ্যাঁ, হরিশ এর পরিচয় একটা ঢাকি। কৈলাস পণ্ডিত হচ্ছে এই বিভূতির গরু। ঠিক আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংলাপ, তার মধ্যে কয়েকটা সংলাপ আমরা একটু জেনে নেব। এই সংলাপগুলো থেকেই মোটামুটি বলতে পারো প্রিভিয়াস ইয়ারে যে কটা সংলাপ এসছে প্রত্যেকটি সংলাপ এখানে দেওয়া। পূর্ববর্তী বছরে যে কটি সংলাপ এসছে প্রত্যেকটি সংলাপ এখানে দেওয়া। প্রত্যেকটি সংলাপ নিয়েই আজকের ক্লাসটি তৈরি করা, কারণ পুরো নাটকটা তো পড়া সম্ভব নয়। যে প্রশ্ন, যে পিডিএফটা তোমাদেরকে পাঠানো হবে, মোটামুটি মুক্তধারা নাটক থেকে 2019 থেকে 2025 পর্যন্ত যে কটা প্রশ্ন এসছে তার 99% প্রশ্ন এই পিডিএফ এর মধ্যে রয়েছে। একটি সংলাপ আমরা দেখি। প্রথম সংলাপ কি? যে আমাদের প্রাণ পুরুষ মজবুত আছে, ভাবনা করো না। কে বলছে এটা? জনৈক নাগরিক পথিককে বলছে। অম্বা একটি চরিত্র। অম্বা আবার নাগরিককে বলছে যে দেখো, আমি বলি তোমাকে, আমাদের পুজো না বাবার কাছে পৌঁছাচ্ছে না, পথে থেকে কে কেড়ে নিচ্ছে। বিভূতি চরিত্রটি আমরা তো সকলেই জানি, দূতকে বলছে যন্ত্রের জোরে দেবতার পথ নিজেই নেব। দূত আবার বিভূতিকে তার উত্তরে বলছে ভাঙনের যিনি দেবতা তিনি সবসময় বড় পথ দিয়ে চলাচল করেন না। মন্ত্রী রাজাকে বলে রাষ্ট্রনীতি আমাদের অস্ত্র, মানুষের মন নিয়ে আমাদের কারবার। রণজিৎ মন্ত্রীকে বলে প্রীতি দিয়ে পাওয়া যায় আপন লোককে, পরকে পাওয়া যায় ভয় জাগিয়ে রেখে। মন্ত্রী রণজিৎকে বলছে এমন সব দুর্যোগ আছে যাকে আটকে রাখার চেয়ে ছেড়ে রাখাই নিরাপদ। উত্তরকূটের জনৈক নাগরিক বলছে খাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠলে তা ভালো হয় না। সঞ্জয় অভিজিৎকে বলছে যা কঠিন তার গৌরব থাকতে পারে, কিন্তু যা মধুর তারও কিন্তু মূল্য আছে। আবার অভিজিৎ সঞ্জয়কে বলছে স্বর্গকে ভালো লেগেছে বলেই দৈত্যের সঙ্গে লড়াই করতে যেতে দ্বিধা করিনে। অভিজিৎ সঞ্জয়কে বলছে সুন্দর এই পৃথিবী, যা কিছু আমার জীবনকে মধুময় করেছে সে সমস্তকেই আজ আমি নমস্কার করি। অন্যদিকে ধনঞ্জয় আবার শিবতরায়ের লোককে কি বলছে? যার হিংসে আছে, ভয় থাকে, কামড়ে লেগে থাকে। শিবতরায়ের লোকেরা উত্তরকূটের লোক সম্পর্কে আবার বলছে ওদের অন্তর দিয়ে মারে প্রাণকে আর শাস্তর দিয়ে মারে মনটাকে। ধনঞ্জয় চরিত্রটি গণেশকে বলছে, গণেশ একটি মজার চরিত্র, যে জগৎটা বাণীময় রে, তার যে দিকটাতে শোনা বন্ধ করবি সেই দিক থেকেই মৃত্যুবান আসবে। একটু 2 মিনিট ওয়েট করো তো, আসলে বাইরে বাজি ফাটছে, সমস্যা। তো যেখানে ছিলাম আর কি, বলছি জগৎটা বাণীময় রে, তার যে দিকটা শোনা বন্ধ করবি সেদিক থেকেই মৃত্যুবান আসবে। কে বলছে? ধনঞ্জয় বলছে। লক্ষ্য রাখতে হবে রবীন্দ্রনাথ কিন্তু ধনঞ্জয়কে এই নাটকে
মন্ত্রী হিসাবে কি করেছে না, মন্ত্রী হিসাবে আমরা দেখি তিনি আইডেন্টিফাই করিয়েছেন, মন্ত্রী হিসাবে এই নাটকে তিনি স্থান দিয়েছেন। নাটকটিকে আমরা যেভাবে পড়ি, নাটকটির মানে কিন্তু সেভাবে দাঁড়াচ্ছে না। নাটকটিকে আমরা রূপক সাংকেতিক নাটক হিসাবে দেখতে পারি। রবীন্দ্রনাথ বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে নাটকটির একটি ব্যাখ্যা দিয়েছেন। আমরা আসবো সেসব জায়গায় পরবর্তীতে। তো নেক্সট সংলাপটা আমরা কি দেখি? নেক্সট সংলাপ হিসেবে আমরা দেখি যে ধনঞ্জয় রাজাকে বলছে, রাজা মানে বললাম একটুখানি আগে, আমার উদ্বৃত্ত অন্ন তোমার, ক্ষুধার অন্ন তোমার নয়। বললাম না প্রত্যেকটি সংলাপ গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত পরীক্ষায় যে কটা সংলাপ এসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে, প্রত্যেকটি সংলাপ তোমরা এখানে পাবে। মন্ত্রী আবার উত্তরকূটের নাগরিককে বলছে, পায়ের তলার মাটি পছন্দ না হলে শূন্যে ঝাঁপিয়ে পড়া হবে। উত্তরকূটের প্রথম নাগরিক বলছে, রোদ্দুরের মদ খেয়ে যেন লাল হয়ে রয়েছে। সঞ্জয় আবার মন্ত্রীকে বলছে, পৃথিবীতে কোনো একলা মানুষই একলা নয়, সে কি না সে অর্ধেক। হুব্বা নিমকুকে বলছে, কি বলছে, ঘরের লোকের চেয়ে রাস্তার লোকের আলোর দরকার বেশি। আবার কঙ্কর চরিত্রটা পাবো আমরা, পাই, দেখেছি তোমরা, তোমাদেরকে দেখিয়েছি। সেই বিভূতিকে বলছে যে মারবার লোক থাকলে মরবার লোকের অভাব ঘটে না। এই প্রশ্নটা দুবার এসছে এই সংলাপটা, যে কে বলেছে। ধনঞ্জয় আবার রণজিৎকে বলছে, ধনঞ্জয় রণজিৎকে বলছে যে বাঁধ ভাঙার উৎসবে ডাক পড়েছে। কার ডাকের কথা বলা হয়েছে বলতো? অভিজিতের কথা বলা হয়েছে। যখন রণজিৎ এসে অভিজিৎকে খুঁজছে, তখন রণজিৎ মন্ত্রীকে বলছে, আমার অভিজিৎ দেবতার প্রিয়, দেবতারা তাকে রক্ষা করুন। ধনঞ্জয় গণেশকে বলছে, চিরকালের মতো পেয়ে গেলি। কাকে পেয়ে গেলি? অভিজিৎকে। সঞ্জয় ফুলওয়ালিকে বলছে, সঞ্জয় মানে একটি চরিত্র এই নাটকে, দেবতার ফুল অপাত্রে নষ্ট করো না, ফিরে যাও। তো প্রত্যেকটি সংলাপ কিন্তু এই নাটকের গুরুত্বপূর্ণ সংলাপ, বলা ভালো মোস্ট ইম্পর্টেন্ট সংলাপগুলো এখানে দেওয়া। হয়তো 2026-এর জুনের প্রশ্ন এই পিডিএফটা থেকে পেয়ে যেতে পারো। তোমাদের ইম্পর্টেন্ট এরিয়াগুলো নিয়েই পিডিএফটা, ঠিক আছে? তো আজকে আমরা তাহলে কি দেখলাম, যে মুক্তধারা নাটকটা পুরোটা নয়, কিন্তু পুরোটা এই 30 মিনিটে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমরা আংশিক কিছু দেখলাম মুক্তধারা নাটকের, এবং মোটামুটি তোমাদের সিলেবাসটাকে আমি একটু হলেও বোধহয় ক্লিয়ার করতে পেরেছি। বোধহয় এই 1 ঘন্টা 24-25 মিনিট সময়টা তোমাদের নষ্ট হয়নি, এইটুকুনি বলতে পারি। তো এইটুকুই আর কি। যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে তাহলে একটু মেসেজ বক্সে লেখো। যদি কোনো প্রশ্ন থাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি।
সংলাপ রিপিট হচ্ছে মানে এই এসে যাওয়া সংলাপকেও বাদ দেওয়া উচিত হবে না, তাই তো? এসে গেছে মানে আসবে না তার কোনো মানে, বরঞ্চ এসে গেছে মানে আরো ভালো করে দেখতে হবে, কারণ এসে গেছে মানে আসবে না তার কোনো গ্যারান্টি নেই, বরং আমি বলবো যে এসে গেছে মানে আরো ভালো করে দেখতে হবে এই জায়গাগুলো যে এখান থেকেই আসছে। হ্যাঁ, বোঝাতে পারছি আশা করি। তাহলে এই পর্যন্ত থাক স্যার। আর কি কেউ কিছু বলবে? আমাদেরকে সবার আগে যেটা দেখতে হবে যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। সেই জায়গাগুলো ভালো করে ক্লারিফাই করতে হবে। হ্যাঁ, আহ, তোমাদের একটা সিক্রেট কোডের ব্যাপার আছে মনে হয়, ঠিক আছে, একটুখানি ওয়েট করো। আর এনটিএ নেটে তোমরা সকলেই জানো এখন সিবিটি মোড, অর্থাৎ পুরোটাই কম্পিউটারাইজড এক্সাম হয়, ঠিক আছে, ফলত টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন তার সঙ্গে আবার তোমার ঠিকঠাক টাইমে পরীক্ষার হলে পৌঁছানো থেকে শুরু করে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর সেটটা তো এখনো অফলাইন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সেট। তবে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল সেটের থেকে এনটিএ নেট ক্র্যাক করে জেআরএফ ক্র্যাক করা অনেক বেশি বাঞ্ছনীয়, কারণ ওয়েস্ট বেঙ্গল সেট আর নেট একই হলেও ওই হয় না, ওয়েস্ট বেঙ্গল সেটের থেকে নেটকে অনেক বেশি ভ্যালুয়েবল হিসাবে দেখা হয়, এবং দেখার মতো সেটের প্রশ্ন এবং নেটের প্রশ্নের মধ্যে